ঢাকার রাস্তায় যখন রাত নামে তখন একটা অদ্ভুত থমথমে ভাব, তাই না? শহরটা যেন চুপসে যায়, বাতাসে কেমন একটা চাপা উত্তেজনা। ঠিক। ঠিক এরকমই একটা পরিবেশের কথা কিন্তু বলছে আমাদের আজকের আলোচনার উৎস, যেখানে বলা হচ্ছে রাতের অন্ধকারে লিফলেট ছড়াচ্ছে, লেখা থাকছে জয় বাংলা, প্রস্তুত হও, ঢাকায় মিলিত হও। আচ্ছা। এই ছবিটা আমরা পেয়েছি এনটিভি নিউজের একটা ইউটিউব ভিডিও প্রতিবেদন থেকে। আর আজ আমরা এই রিপোর্টের গভীরে যাব। সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের একটা কথিত বড়সড় রাজনৈতিক পরিকল্পনা, সাংকেতিক নাম নাকি ঢাকা অ্যাট্যাক, সেটা নিয়ে বিস্তারিত দাবি করা হয়েছে ওই রিপোর্টে। ঠিক। দেখুন, আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু এই কথিত পরিকল্পনা সত্যি কিনা সেটা যাচাই করার নয়, বরং ওই এনটিভি নিউজের রিপোর্টে ঠিক কি বলা হয়েছে সেটাই আমরা তুলে ধরতে চাইছি। একদম। মানে এই ঢাকা অ্যাটাকের লক্ষ্য কি ছিল, কিভাবে করার কথা বলা হয়েছে, কি পদ্ধতির কথা উল্লেখ আছে, এগুলো আমরা একদম নিরপেক্ষভাবে দেখব, শুধু ওই প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, এটা পরিষ্কার থাকা দরকার যে আমরা শুধু সূত্রটাতে যা আছে সেটাই আলোচনা করছি। অবশ্যই। ওই রিপোর্টে যে ছবিটা আঁকা হয়েছে সেখানে তো অনেক কিছু আছে, যেমন বিশাল জনসমাগম করার প্ল্যান, কিছু গোপন নেটওয়ার্ক ব্যবহারের কথা, আবার বিরাট মিডিয়া ক্যাম্পেইন চালানোর অভিযোগ, এমনকি নেতৃত্বকে টার্গেট করার মতো বিষয়ও। ঠিক। চলুন তাহলে এই রিপোর্টের ভেতরে ঢুকে দেখি কি দাবি করা হয়েছে সেখানে। আচ্ছা, প্রথমেই আসি এই কথিত ঢাকা অ্যাটাক পরিকল্পনাটার মূল আইডিয়াতে। এনটিভি রিপোর্ট বলছে আগস্ট মাসের কিছু চেষ্টা নাকি সফল হয়নি, তাই সেপ্টেম্বরে নতুন করে এই প্ল্যান। রিপোর্টের ভাষা কিন্তু বেশ নাটকীয়। বলা হচ্ছে লক্ষ্য ছিল নাকি ঢাকাকে নরক বানানো। ভাবা যায়? হ্যাঁ, ভাষাটা বেশ স্ট্রং। আর এর জন্য নাকি প্রায় ২০ লক্ষ মানুষকে ঢাকায় জড়ো করে এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প তৈরি করার চেষ্টা, যাতে একেবারে রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রে নাড়া দেওয়া যায়। এই ২০ লক্ষ সংখ্যাটা কি শুধুই কথার কথা, নাকি রিপোর্টের পেছনে কোনো হিসেব আছে? আমার মনে হয় রিপোর্ট এটাকে একটা বিশালত্বের প্রতীক হিসেবে ব্যবহার করেছে, মানে পরিকল্পনার ব্যাপ্তিটা বোঝানোর জন্য। এটা কোনো সাধারণ সমাবেশ নয়, বরং রাজধানীকে পুরোপুরি অচল করে দেওয়ার একটা কথিত চেষ্টা, এই বার্তাটাই দিতে চেয়েছে হয়তো। আচ্ছা। এই রিপোর্টের ভাষ্যমতে এর পেছনে কয়েকটা সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য ছিল, যেমন ১ নম্বর, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারকে মানে ব্যর্থ প্রমাণ করা। ২ নম্বর, সামনে যে জাতীয় নির্বাচন সেটাকে বাধা দেওয়া বা পুরোপুরি বানচাল করে দেওয়া। আচ্ছা। আর ৩ নম্বর, সরকার বিরোধী যে দলগুলো বা গোষ্ঠীগুলো আছে তাদের মধ্যে একটা বিভেদ, একটা অবিশ্বাস তৈরি করা। সব মিলিয়ে সূত্রটা দাবি করে এই কথিত পরিকল্পনার ফাইনাল উদ্দেশ্য ছিল একটাই, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য মাঠ প্রস্তুত করা। রিপোর্টে আগস্টের প্রস্তুতির কথাও হালকা করে বলা হয়েছে, যেমন কিছু গেরিলা ট্রেনিংয়ের চেষ্টার অভিযোগ। তবে সেপ্টেম্বরের এই প্ল্যানটা নাকি ছিল অনেক বেশি অর্গানাইজড আর ব্যাপক। এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য রিপোর্টে মূলত দুটো দিকের কথা বলা হচ্ছে। একটা হলো সরাসরি রাস্তায় নামা, মানে অ্যাকশন। অন্যটা হলো পর্দার আড়ালে, মানে গোপন তৎপরতা। রাজপথের ক্ষেত্রে রিপোর্টে দাবি করা হয়েছে প্ল্যানটা শুধু ঢাকা কেন্দ্রিক ছিল না। একই সময়ে দেশের অন্যান্য বড় শহর, যেমন ধরুন চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, সেখানেও নাকি বড় সমাবেশ বা বিক্ষোভের ছক ছিল। ইন্টারেস্টিং। এর কারণটা কি বলা হয়েছে? কারণ হিসেবে রিপোর্টে যে কৌশলের কথা বলা হয়েছে সেটা হলো নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন জায়গায় ব্যস্ত রাখা, যাতে তারা ঢাকার ওপর পুরো মনোযোগ দিতে না পারে। মানে একরকম ঢাকাকে আইসোলেট করে ফেলার চেষ্টা আর কি। হ্যাঁ, এই কৌশলটা গুরুত্বপূর্ণ। মানে রিপোর্টে যেমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি একই সাথে অনেকগুলো শহরে চাপ তৈরি করা যায় তাহলে নিরাপত্তা বাহিনীর রিসোর্স তো ভাগ হয়ে যাবে, তাই না? ঠিক। ফলে রাজধানীর ওপর যে চাপটা তৈরির পরিকল্পনা সেটা আরও বেশি কার্যকর হতে পারে। আর এর সাথে রিপোর্টে আসছে একটা ইন্টারেস্টিং টার্ম, সেলুলার গেরিলা নেটওয়ার্ক। হ্যাঁ, এই শব্দটা আমারও চোখে পড়েছে। এটা ঠিক কি, একটু বুঝিয়ে বলবেন? রিপোর্ট অনুযায়ী এর মানে হলো কিছু ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করা কর্মী বাহিনী। এদের নাকি কোনো দৃশ্যমান রাজনৈতিক পরিচয় নেই, বা থাকলেও সেটা সামনে আনা হয় না, অনেকটা মৌচাকের মতো, মানে ছোট ছোট সেল বা ইউনিট। আচ্ছা। এদের একটার সাথে আরেকটার সরাসরি যোগাযোগ হয়তো কম, কিন্তু সবাই একটা সেন্ট্রাল কমান্ড থেকে ডিরেকশন পায়।
রিপোর্ট বলছে এর সুবিধা হলো এদের চট করে আইডেন্টিফাই করা যায় না, আর একটা সেল ধরা পড়লেও পুরো নেটওয়ার্কটা কিন্তু ঠিক থাকে। তার মানে পরিচয় গোপন রেখে কাজ করা এই কর্মীরা সহজে ভিড়ে মিশে যেতে পারে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে, আর দরকারের সময় অ্যাকশনে নামতে পারে। রিপোর্ট কি এরকমই বলছে? হ্যাঁ, অনেকটা সেরকমই। আর একই সাথে অনেক শহরে চাপ দিয়ে ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা, এই দুটো মিলিয়ে কি রাজধানীকে একরকম কবজা করার পরিস্থিতি তৈরির কথা বলা হচ্ছে রিপোর্টে? সরাসরি কবজা বা দখল শব্দটা হয়তো ব্যবহার করা হয়নি, কিন্তু রিপোর্ট যে ছবিটা আঁকছে তাতে ঢাকাকে অচল করে দেওয়া, প্রশাসনিক কেন্দ্রগুলো ঘিরে ফেলা, সরকারের ওপর চূড়ান্ত চাপ তৈরি করা, এগুলোর একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু আছে। পরিচয়বিহীন কর্মীদের ব্যবহার আর নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন জায়গায় ব্যস্ত রেখে মানে রাজধানীর ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির চেষ্টার কথাই বলা হয়েছে ওই সূত্রে। এটাকে একটা সমন্বিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পুরো সিস্টেমকে একটা বড় ঝাঁকুনি দেওয়ার চেষ্টা হিসেবেই বর্ণনা করা হয়েছে রিপোর্টে। রাজপথের এই প্ল্যানের পাশাপাশি রিপোর্ট কিন্তু আরেকটা ফ্রন্টকেও সমান গুরুত্ব দিচ্ছে, সেটা হলো ইনফরমেশন ওয়ার, মানে তথ্য আর মনস্তাত্ত্বিক যুদ্ধ। ওহ, মিডিয়া অপারেশন। হ্যাঁ, এনটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে এই কথিত তথ্যযুদ্ধের নার্ভ সেন্টার বা স্নায়ুকেন্দ্র নাকি ছিল দিল্লিতে, সিআরআই মানে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন অফিস। সিআরআই তো আওয়ামী লীগের গবেষণা সেল হিসেবেই পরিচিত, তাই না? রিপোর্টে এটাকে কিভাবে দেখানো হচ্ছে? হ্যাঁ, সিআরআই আওয়ামী লীগের পরিচিত একটা গবেষণা আর তথ্য প্রচারের সেল, কিন্তু এনটিভির এই রিপোর্টে এটিকে সাধারণ গবেষণা সেলের থেকে অনেক বড় কিছু হিসেবে দেখানো হয়েছে। রিপোর্ট এটাকে বলা হয়েছে ছায়া সরকারের সদর দপ্তর। ছায়া সরকারের সদর দপ্তর? আচ্ছা। অভিযোগ করা হয়েছে এই দিল্লি অফিস থেকেই নাকি পুরো অপারেশনটা কন্ট্রোল করা হচ্ছিল। রিপোর্টে আরও দাবি করা হয়েছে এই অফিস নাকি নিয়মিত ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া কনসালটেন্ট আর প্রভাবশালী লবিজদের সাথে যোগাযোগ রাখছিল, মিটিং করছিল এবং তাদের মাধ্যমে আন্তর্জাতিক মহলেও প্রভাব খাটানোর চেষ্টা করছিল। এই মিডিয়া অপারেশনের ব্যাপ্তি বোঝাতে রিপোর্টে কিন্তু টাকার কথাও বলা হয়েছে। দাবি করা হচ্ছে এই কাজের জন্য নাকি মাসে প্রায় 20 কোটি টাকা বাজেট ছিল। 20 কোটি? বিশাল অঙ্ক। হ্যাঁ, এই বিপুল টাকার উৎস কি বলা হয়েছে রিপোর্টে, আর টাকাটা কিভাবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে? অর্থের অঙ্কটা আসলেই চমকে দেওয়ার মতো। রিপোর্ট অনুযায়ী এই বাজেটের একটা বড় অংশ নাকি আসছিল বিদেশি ফান্ডিং থেকে, বিশেষ করে কিছু ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকে টাকা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা। আর এই টাকা ব্যবহারের পদ্ধতি হিসেবে রিপোর্টে কয়েকটা মাধ্যমের কথা বলা হয়েছে। অভিযোগ করা হয়েছে দেশের ভেতরে ও বাইরে থাকা জনপ্রিয় ইউটিউবার, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, এমনকি টিভি টক শোতে আসেন এমন কিছু ব্যক্তিকেও নাকি টাকার বিনিময়ে ব্যবহার করা হয়েছে। তাদের কাজ কি ছিল? কাজ ছিল নির্দিষ্ট কিছু ন্যারেটিভ বা গল্প তৈরি করা, আর সেটা প্রচার করে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা। কি ধরনের ন্যারেটিভ তৈরির কথা বলা হয়েছে? মূল লক্ষ্য কি ছিল এই প্রচারণার? রিপোর্ট অনুযায়ী এই প্রচারণার মূল লক্ষ্য ছিল কয়েকটা। প্রথমত, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার, তার ওপর মানুষের আস্থা নষ্ট করে দেওয়া। আচ্ছা। দ্বিতীয়ত, এই সরকারের নেওয়া বিভিন্ন কাজকে প্রশ্নবিদ্ধ করা, সেগুলোকে ব্যর্থ হিসেবে দেখানো। আর তৃতীয়ত, মানুষের মনে এরকম একটা ধারণা তৈরি করা যে আদের সরকারই ভালো ছিল বা শেখ হাসিনার সময় দেশ বেশি স্টেবল ছিল, মানে পুরনো শাসনের জন্য এক ধরনের নস্টালজিয়া তৈরি করা আর কি। ইন্টারেস্টিং। রিপোর্টে আরও একটা বেশ গুরুতর অভিযোগ আছে। বলা হয়েছে কিছু ভারতীয় সাংবাদিক নাকি বাংলাদেশের খবর পরিবেশনের নামে ইচ্ছে করে ভুল বা বিকৃত তথ্য দিচ্ছিলেন, ছোট ঘটনাকে অনেক বড় করে দেখিয়েছিলেন, একটা নেগেটিভ ছবি তৈরির চেষ্টা করছিলেন। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে চেতনার যুদ্ধ নামে একটা কর্মসূচি আনার পরিকল্পনার কথাও বলা হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে মুক্তিযুদ্ধে চেতনা ছড়াচ্ছে, কিন্তু রিপোর্টের দাবি আসল লক্ষ্য ছিল অন্য তরুণ প্রজন্মের ব্রেন ওয়াশ করে তাদের বর্তমান সরকারের বিরুদ্ধে আর আওয়ামী লীগের পক্ষে আনা। তার মানে টার্গেট ছিল মূলত তরুণ প্রজন্ম। হ্যাঁ, এই ব্যাপক প্রচারণার কৌশলগত দিকটা যদি দেখি, বর্তমান নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা কমানো তো আছেই, কিন্তু তরুণদের টার্গেট করার একটা বিশেষ কারণ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে এর আগের যে ক্ষমতা পরিবর্তন বা আন্দোলন, তাতে এই তরুণ সমাজের নাকি একটা বড় ভূমিকা ছিল। ঠিক।
তাই পরিকল্পনাকারীরা হয়তো ভেবেছেন রিপোর্ট এমনটাই ইঙ্গিত দেয় যে যদি এই তরুণদের মধ্যেই কনফিউশন তৈরি করা যায় বা বিভেদ তৈরি করা যায় তাহলে পুরো প্রতিরোধ বা সরকারের প্রতি সমর্থনকেই দুর্বল করে দেয়া যাবে। আচ্ছা, আর এই যে মিডিয়া অপারেশনের জন্য মাসে 20 কোটি টাকার বিশাল বাজেটের অভিযোগ, এটা যদি সত্যি হয় তবে তা এই কথিত পরিকল্পনার বিশালতা আর গুরুত্বকে কিন্তু নির্দেশ করে। এটা শুধু কিছু বিচ্ছিন্ন প্রচার না, বরং একটা খুব অর্গানাইজড ব্যাপক মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রস্তুতি, অন্তত রিপোর্ট তাই দাবি করছে। পরিকল্পনার আরেকটা বেশ ভয়ের দিকের কথাও কিন্তু রিপোর্টে আলাদা করে বলা হয়েছে। সেটা হলো নেতৃত্বকে সরাসরি টার্গেট করা বা আঘাত করার কৌশল। হ্যাঁ, ডেক্যাপিটেশন স্ট্র্যাটেজি। ঠিক, রিপোর্টে এই নামটাই ব্যবহার করা হয়েছে, ডেক্যাপিটেশন স্ট্র্যাটেজি বা শিরোচ্ছেদ কৌশল। এর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কে বা কি ছিল রিপোর্টে বলা হয়েছে? হ্যাঁ, এই অংশটা বেশ উদ্বেগজনক। রিপোর্ট অনুযায়ী এই ডেক্যাপিটেশন স্ট্র্যাটেজির মূল টার্গেট ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার কার্যালয়, মানে যমুনা ফিউচার পার্কে তার যে অফিসটা আছে। ওহ, সরাসরি অফিস টার্গেট। রিপোর্টে সরাসরি দাবি করা হয়েছে যে সিআরআই এর পরিকল্পনায় নাকি এই কেন্দ্রটাকেই অকার্যকর বা ধ্বংস করার লক্ষ্য ছিল। কিন্তু কিভাবে এটা করার কথা ভাবা হয়েছিল? রিপোর্টে কি এর কোনো ডিটেলস আছে? রিপোর্টে বলা হয়েছে সরাসরি অ্যাটাকের আগে নাকি কিছু পরোক্ষ কৌশল নেওয়া হয়েছিল, যেমন ওই এলাকাটার আশেপাশে নিয়মিত রেকি করা, মানে নজরদারি। আচ্ছা, এই রেকি করার জন্য নানা রকম অজুহাত ব্যবহারের কথা বলা হয়েছে। কখনো হয়তো কোনো সংগঠনের নামে মানববন্ধন করা, কখনো স্মারকলিপি দেওয়ার নাম করে লোক জড়ো করা, আর সেই ফাঁকে অফিসে সিকিউরিটি কেমন, ঢোকা বেরোনোর রাস্তা কোনটা, এই সব খুঁটিয়ে দেখা। মানে গ্রাউন্ড ওয়ার্ক করা। ঠিক। রিপোর্ট অনুযায়ী ফাইনাল প্ল্যান ছিল সঠিক সময়ে অধ্যাপক ইউনুসের অফিসটাকে পুরোপুরি ঘেরাও করে ফেলা। শুরুতে হয়তো শান্তিপূর্ণ কর্মসূচির নামে লোক আনা হতো, তারপর আস্তে আস্তে সেই জমায়েতটাকে একটা স্থায়ী অবরোধের রূপ দেওয়ার পরিকল্পনা ছিল বলে রিপোর্টে উল্লেখ আছে। এই ডেক্যাপিটেশন স্ট্র্যাটেজি মানে নেতৃত্বের কেন্দ্রকে ব্লক করে পুরো সিস্টেমকে অচল করে দেওয়ার যে কৌশল, এর স্ট্র্যাটেজিক গুরুত্বটা আসলে কি? রিপোর্ট অনুযায়ী কেন এই নির্দিষ্ট জায়গাকেই টার্গেট করা? সূত্রটার বর্ণনা অনুযায়ী এর গুরুত্ব অনেক, শুধু সিম্বলিক নয়। প্রথমত, লিডারশিপের সেন্টারে যদি হেড করা যায় তাহলে সেটা পুরো সরকার বা বিরোধী শিবিরের মনোবলের ওপর একটা বিরাট ধাক্কা দেয়। কর্মীদের মধ্যে হতাশা, কনফিউশন ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, অধ্যাপক ইউনুস তো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন মানুষ। তার অফিস যদি আক্রান্ত বা অবরুদ্ধ হয় তাহলে আন্তর্জাতিক মহলে একটা নেগেটিভ মেসেজ যাবে। তাকে আইসোলেট করা বা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমানোর একটা চেষ্টা হতে পারে এর মাধ্যমে। আচ্ছা। তৃতীয়ত, এবং সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সেন্টারটাকে যদি নিষ্ক্রিয় করা যায় তাহলে পুরো সরকার বা প্রশাসনিক কাঠামোকেই কিন্তু দুর্বল বা প্যারালাইজড করে দেওয়ার একটা চেষ্টা সফল হতে পারে। রিপোর্টে এটাকে তুলনা করা হয়েছে প্রতিপক্ষের মেরুদণ্ডে আঘাত করার সাথে। মানে এমন একটা আঘাত যা পুরো শরীরকেই অচল করে দিতে পারে। একদম। এই রিপোর্টের ভাষ্য মতে এটা ছিল পুরো প্রতিরোধ আন্দোলনকে ভেঙে দেওয়ার একটা মূল চাবিকাঠি। পুরো প্রতিবেদনটা জুড়েই কিন্তু একটা টানটান উত্তেজনা, একটা আসন্ন বিপদের ফিল দেওয়া হয়েছে। যেমনটা আমরা শুরুতে বলছিলাম, রাতের অন্ধকার, অদ্ভুত নীরবতা, ফিসফিসানি, গোয়েন্দা তথ্যের আদান প্রদান। ওরা কাল আসবে না, আজ রাতেই হামলা হতে পারে। একটা সাসপেন্স তৈরি করা হয়েছে। আকাশে ঘন কালো মেঘ, থেকে থেকে বাজ পড়ছে, রাস্তায় ছায়ামূর্তিদের আনাগোনা। আর রিপোর্টের একেবারে শেষে এসে একটা রহস্যময় প্রশ্ন রাখা হয়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে যে অদ্ভুত গর্জনটা দূর থেকে শোনা যাচ্ছে, সেটা কি ঝড়ের শব্দ, নাকি ওই যে বলা হলো 20 লক্ষ মানুষ, তাদেরই এগিয়ে আসার পদধ্বনি? এই ধরনের পরিবেশ বর্ণনার রিপোর্টের নাটকীয়তা যেমন বাড়িয়েছে, তেমনি এটা কিন্তু ওই কথিত পরিকল্পনার আসন্নতা আর তার যে একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেদিকেও ইঙ্গিত করেছে। সূত্রের ভাষ্য অনুযায়ী এটা এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা যেখানে গুজব, আতঙ্ক আর বাস্তবতার সীমারেখা প্রায় থাকে না। এই ধোঁয়াশা একদিকে যেমন সাধারণ মানুষের মনে ভয়, অনিশ্চয়তা তৈরি করে, তেমনি অন্যদিকে যারা বিশৃঙ্খলা চায় তাদের জন্য সুযোগও তৈরি করে দেয়। রিপোর্টটা মূলত এই আসন্ন বিপদ আর উত্তেজনার চরম মুহূর্তটার ছবি এঁকেই শেষ হয়েছে। তাহলে আজকের এই যে গভীর আলোচনা,
এর যদি একটা সারসংক্ষেপ টানি, আমরা এনটিভি নিউজের একটা নির্দিষ্ট ইউটিউব রিপোর্টের ওপর ভিত্তি করে আওয়ামী লীগের একটা কথিত পরিকল্পনা ঢাকা অ্যাট্যাক এটা নিয়ে বিস্তারিত কথা বললাম। এই রিপোর্টে দাবি করা হয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে ছিল সেপ্টেম্বরে ঢাকায় প্রায় ২০ লক্ষ লোকের সমাবেশ ঘটানোর চেষ্টা, একই সাথে অন্য বড় শহরগুলোতেও চাপ তৈরি করা, পরিচয় গোপন রাখা কর্মীদের নিয়ে সেলুলার গেরিলা নেটওয়ার্ক তৈরি করা। হ্যাঁ, আর দিল্লিতে সিআরআই অফিসের মাধ্যমে প্রায় কোটি টাকার বাজেটে একটা ব্যাপক তথ্য ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো, যার মধ্যে ছিল ইউটিউবার পোর্টাল ব্যবহার, ভারতীয় মিডিয়ার সহায়তা নেওয়া, তরুণদের ব্রেনওয়াশের চেষ্টা এবং সবশেষে ওই ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজির মাধ্যমে সরাসরি অধ্যাপক ইউনুসের কার্যালয়কে টার্গেট করে পুরো নেতৃত্বকে অচল করে দেওয়ার পরিকল্পনা। এবং এই রিপোর্টের মূল ভাষ্য অনুযায়ী এ সমস্ত কথিত আয়োজনের চূড়ান্ত লক্ষ্য ছিল একটাই, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা, জাতীয় নির্বাচন বানচাল করা, বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করা এবং শেষমেশ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার পথ তৈরি করা। পুরো পরিকল্পনাটাকে এই রিপোর্টে দেখানো হয়েছে ক্ষমতা পুনরুদ্ধারের একটা মাল্টিডাইমেনশনাল, সুদূর প্রসারী নীল নকশা হিসাবে। অবশ্যই আমাদের শ্রোতাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু শুধু ওই নির্দিষ্ট এনটিভি নিউজ সূত্রের তথ্যের ওপর ভিত্তি করেই করা। একদম। আমাদের উদ্দেশ্য ছিল ওই রিপোর্টে যা যা দাবি করা হয়েছে, যেভাবে ঘটনা দেখানো হয়েছে, যে কথিত পরিকল্পনার কথা বলা হয়েছে, সেগুলোকে বিস্তারিতভাবে তুলে ধরা, বোঝা। এর বাইরে কোনো তথ্য যোগ বা বিয়োগ করা বা রিপোর্টের দাবির সত্যতা যাচাই করা, কিংবা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সমর্থন বা বিরোধিতা করা, কোনোটাই আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা শুধু তথ্যের বাহক। ঠিক একদম। আর এই আলোচনার শেষে ওই প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করেই শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে। অবশ্যই। এই প্রতিবেদন অনুযায়ী যদি সত্যি এরকম একটা বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হয়, যেখানে রাজপথের শক্তি আর তথ্যের যুদ্ধ দুটোই সমানতালে চলে, তাহলে ফাইনাল রেজাল্ট ঠিক করার ক্ষেত্রে কোনটার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? মানুষের শারীরিক উপস্থিতি আর চাপ প্রয়োগের ক্ষমতা, নাকি মানুষের মন আর বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা? গভীর প্রশ্ন। অথবা অন্যভাবে যদি ভাবি, এই ধরনের পরিস্থিতিতে যখন রিপোর্ট অনুযায়ী গুজব আর আসল তথ্যের সীমারেখা প্রায় বোঝাই যায় না, তখন সাধারণ নাগরিক হিসেবে আমরা তথ্যের সত্যতা যাচাই করব কিভাবে? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো আমরা বিদায় নিই। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো উৎসের আরও গভীরে ডুব দেওয়ার জন্য। নিশ্চয়ই।